আজ যখন বর্ষাকাল আসে সবাই মাছ ধরতে যায়, কিন্তু আমার যাওয়া হয় না। ওই দিন ভাগ্যক্রমে বেঁচে ফিরে এসেছি, কিন্তু আবার যদি পিশাচের মুখোমুখি হতে হয় তাহলে হয়তো ওই দিনটা ওরই হবে। এটি একটা ইমেইল এবং আশা করছি এই ইমেলটা আপনাদের ভালো লাগবে। গল্প করার ফাঁকে ফয়সাল আমাকে বলল, এই সজীব চল আজ রাতে মাছ ধরতে যাই। আমি যদিও একা রাত্রে মাছ ধরতে যেতে ভয় পেতাম, কিন্তু আজকে ফয়সাল থাকায় তেমন ভয় করলো না, বরং বেশ উচ্ছ্বাসের সাথেই বললাম অবশ্যই যাব। তবে মা বাবা যেন টের না পায়, না হয় আর নামতেই দিবে না। বর্ষাকাল, চারিদিকে ঝিরিঝিরি করে বৃষ্টি, বিলের মধ্যে প্রায় 1 হাঁটু পরিমাণ পানি। 1 সপ্তাহ আগেই একটা বর্ষা কিনে নিয়ে এসেছিলাম হাট থেকে, একবারও ওইটা দিয়ে নামা হয়নি পানিতে। আজ যেহেতু ফয়সাল আছে, রাত্রে নামা যাবে। আমি ফয়সালকে বললাম রাতের খাবার খেয়ে চুপচাপ পেছনের দরজা দিয়ে নেমে যাব আমরা। ফয়সাল সম্মতি দিল। গ্রামের সময় 9টা বাজা মানে অনেক রাত। যথারীতি খাওয়া দাওয়া সেরে আমি আর ফয়সাল বারান্দায় বসে জিরোতে লাগলাম। বেশ খানিক পর আমি বিছানার নিচ থেকে মাছ ধরা লাইটটা আস্তে করে টেনে নিলাম, আর বাইরের রান্নাঘর থেকে বর্ষাটাও তুলে নিলাম। এরপর ফয়সালকে ডাক দিলাম, সেও প্রস্তুত। আর আমার ডাকে চুপি চুপি পেছনের দরজা দিয়ে মাছ ধরার ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। গুটি গুটি পায়ে দ্রুত আমরা হাঁটতে লাগলাম। পথে হাঁটতে হাঁটতে সিদ্ধান্ত নিতে লাগলাম কোন বিলে আগে যাব। উত্তরের দিঘিতে নাকি পূর্বের বিলে। পূর্বের বিলটা প্রচুর বড়, আর ওইখানে মাছ পাওয়ার সম্ভাবনাও বেশি মনে হলো আমার। আমি ফয়সালকে বললাম, চল আগে পূব পাড়ের বিলে যাই, তারপর ওখান থেকে বড় দিঘি পার হয়ে আবার দক্ষিণে যাব। ফয়সাল আর কিছু বলল না, আমাকে অনুসরণ করতে লাগলো। বিলে যদিও হাঁটু সমান পানি, কিন্তু বৃষ্টির পানি হওয়াতে স্পষ্ট মাটি দেখা যাচ্ছিল। আমার হাতে বর্ষার লাইট। ফয়সাল ব্যাগ নিয়ে আমার পিছু পিছু বিলে নেমে পড়ে। বিলের আইল ধরে একটু একটু করে লাইট মেরে সামনে যাচ্ছি। চারিদিকে প্রচুর লাইট দেখা যাচ্ছে। অনেকেই মাছ ধরতে বর্ষা নিয়ে বেরিয়েছে, তাদের থেকে একটু দূরেই আমরা। বিলের এক প্রান্ত ধরে হাঁটছি। 2-1টা করে ছোট কই মাছ ছাড়া আর কিছুই নজরে পড়ল না। এভাবে 5-7 মিনিট হাঁটার পর হঠাৎ চিকচিক করে কি যেন একটা দেখলাম। আমি দ্রুত বর্ষা চালালাম। ফয়সাল দৌড়ে মাছটা ব্যাগে তুলে নিল। শিং মাছ, বেশ বড়। আমি কিছুটা খুশি হলাম। এই প্রথম আমার নতুন বর্ষার শিকার। ফয়সালকে বললাম, দেখিস আজ অনেক মাছ পাবো। ক্ষেতের আইল ধরে হাঁটতে হাঁটতে কখন যে পূবের শেষ সীমান্তে চলে এসেছি খেয়াল করিনি। সীমান্তের পাড়ে 3টা তাল গাছ আছে, আর তার পাশে একটা কবরস্থান। 3 দিন আগেই একজনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থানটা দেখে আমার কেমন যেন একটু ভয় ভয় লাগলো। চারিদিকে শুনশান, এখানে লোকজন নেই বললেই চলে। অনেক দূরে কিছু লাইটের উপস্থিতি দেখলাম, এদিকে কেউই আসেনি। অনেক জোরাজুরি করেও এদিকে মাছের কোনো নিশানা পেলাম না। ফয়সাল সাথে থাকায় একটু সাহস নিয়ে বললাম, চল দিঘির পাড়ে যাই। এখানে মাছ পাবো বলে মনে হচ্ছে না। বলে রাখা ভালো, দিঘিটা ছিল বিল থেকে 10 মিনিটের দূরত্বে। আর দিঘির পাড়ে সচরাচর মানুষ যায়ও না, কারণ কিছুদিন আগে পাশের গ্রামের একটা ছেলেকে নাকি ওইখান থেকে জিনে আসর করেছিল। এই ঘটনার পর রাতে তেমন কেউ ওদিকে পা বাড়ায় না। 7-5 ভাবতে ভাবতে পূর্বের সীমান্ত দিয়ে আমরা দিঘির পাড়ে হাঁটতে শুরু করি। একটু পরেই দিঘির পাড়ে চলে আসলাম। দিঘিটা বেশ বড় এবং চতুর্ভুজ আকৃতির। কালো কুচকুচে পানিতে চাঁদের আলো যেন চিকচিক করছে। আমি আশেপাশে তাকালাম, না কেউ নেই, শুধু আমি আর ফয়সাল। চারিদিকে শুনশান। আমি দিঘির সিঁড়ির দিকে পা বাড়ালাম। ধীরে ধীরে নেমে দিঘির সিঁড়িতে লাইট মারার সাথে সাথে দেখলাম বড় একটা টাকি মাছ লাইটের ঝলকানি পেয়ে ধীরে ধীরে পিছু সরে যাচ্ছে। দেরি না করে ধুপ করে বর্ষাটা ছুড়লাম। একটা ক্যাক করে আওয়াজ আসলো। ধ্যাৎ, বর্ষাটা বোধহয় দিঘির সিঁড়ির নিচে গিয়ে বেঁধেছে। এখন কি হবে? ফয়সাল বলল, তুই ব্যাগটা ধর। আমি লাইট নিয়ে নিচে নেমে দেখি কি বিঁধলো। ফয়সাল আমার হাতে ব্যাগটা দিয়ে লাইটটা নিয়ে নিচে নামলো। প্রায় হাঁটু সমান পানিতে নেমে গেল। প্রায় 5 মিনিট হয়ে গেল, কিন্তু ফয়সাল বর্ষাটা তুলতে পারছে না। কিরে, কিছু বুঝলি? কি বিঁধলো? ফয়সাল চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কিরে ফয়সাল, বর্ষাটা খোল, নিয়ে আয়, দেখিস একটা শিক যাতে না ভাঙে। কিন্তু ফয়সাল আমার দিকে পেছন দিয়ে নুয়ে আছে, কোনো কথা বলছে না। আর লাইটটাও নিচের দিকে ধরে রেখেছে। ওর চেহারাটাও দেখা যাচ্ছে না। বিরক্ত হয়ে আমি একটু এগিয়ে যাই। যেই ফয়সালের জামা ধরে টান দিলাম, কিন্তু একে
কিন্তু ফয়সাল না, আমার আত্মা যেন খাঁচা থেকে বেরিয়ে যাবার অবস্থা। এক দৃষ্টিতে আমি তাকিয়ে আছি বিড়াল রূপী একজন মানুষের দিকে। চোখগুলো যেন আগুনের মতো কোটর থেকে বেরিয়ে যাবার উপক্রম। চাপার রাগে গো গো করছিল সে। তখন আর এত কিছু দেখার বা বোঝার কোনো সুযোগ ছিল না। আমি যেই ফয়সালের এই বিভৎস রূপ দেখলাম, আমি চিৎকার দিতে যাব, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর কেউ যে আমার চিৎকার শুনে এগিয়ে আসবে সেই উপায়ও ছিল না। চারিদিক একদম নীরব, নিশ্চুপ, যেন সবাই আমার মৃত্যুর তামাশা দেখার জন্যই অপেক্ষা করছে। একটা শীতল হাত যেন আমার উপরে এসে আছড়ে পড়ল। আমি সেই মুহূর্তেই সিঁড়িতে লুটিয়ে পড়লাম। তারপর কি ঘটছিল আর কিছু মনে নেই। পরদিন সকালেই সবকিছু শোনার পর আমার অবস্থা যেন আরো খারাপ হয়ে গেল। ফয়সাল আমার মাথার পাশে বসা, ও নাকি রাত্রে আমার সাথে বের হয়নি, এমনকি মাছের ব্যাগও নাকি ও খুঁজে পায়নি। যেই আমাকে এটা বলার জন্য বারান্দায় এসেছে, ততক্ষণে আমি আর সেখানে নেই। ফয়সালের কেমন একটু সন্দেহ হলো। ওই আমাকে খোঁজার জন্য সবাইকে সবকিছু বলে দেয়। প্রায় 1.5 ঘন্টা নাগাদ খোঁজার পর নাকি আমাকে এই দিঘির পাড়ে সিঁড়িতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সেদিনের পর আমাকে আর মাছ ধরা আমার একদম বন্ধ হয়ে যায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না। এটা আমার বন্ধুর সাথে ঘটেছিল। ব্যক্তিগত কারণে আমি এই ঘটনায় সবার ছদ্মনাম ব্যবহার করব। আমার নামের পরে তিনি তার নামটি দিয়েছেন। এই ঘটনাটি শুরু হয় আজ থেকে অনেক বছর আগে, সাল 2013। আমি তখন ক্লাস 7-এর ছাত্র। তখন মাহে রমজান মাস চলছিল। আমাদের 3-4 জনের একটা গ্রুপ ছিল। আমরা একসাথে তারাবি পড়তে যেতাম, আর তারাবি শেষে হাঁটতাম আর আড্ডা দিতাম। কোনোদিন বাসায় যেতে 10টা কিংবা 11টাও বেজে যেত। এইখানে কিছু জিনিস আগে জানিয়ে রাখা ভালো। তা হলো, গ্রুপের মধ্যে একজনের সিগারেট খাবার অভ্যাস ছিল, আর ঘটনা তাকে নিয়ে। এইভাবে দিন যেতে লাগলো। তারপর আসলো সবে কদরের রাত। আমাদের মধ্যে একজনের নাম ছিল রিফাত। তার দায়িত্ব ছিল খোঁজ খবর নেওয়া যে কোন মসজিদে মিলাদের পর ভালো খাবার দেবে। এভাবে আমরা প্রতি বছর 4-5টা মসজিদে হিসাব মিলিয়ে মিলাদ শেষে হাজির হয়ে যেতাম। তো সেবার তাই করলাম। মসজিদ থেকে খাবার নিতে নিতে প্রায় 11:30টা বেজে যায়। তারপর 12টায় আমরা কবর জিয়ারতে যাব। কবর জিয়ারত শেষে সবাই ক্লান্ত হয়ে বাসায় চলে যাই। কিন্তু আমার বন্ধু ফারুক আমাকে বলে আমরা থেকে যাই, কারণ ও বাসায় যাওয়ার আগে একটা সিগারেট খেতে চায়। এখন এই সময় পুরো এলাকায় মানুষ ভর্তি। তখন আমরা ঠিক করি যে নদীর ধারে একটা শ্মশান আছে, ওখানে একটা দোকান আছে যেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, আর রাতে ওই জায়গাটায় খুব একটা মানুষ যায় না, তাও আবার রাত 1টায়। তো যেই কথা সেই কাজ, আমরা হাঁটা শুরু করলাম ঘাটের দিকে। জানিয়ে রাখা ভালো যে শ্মশানটা একদম নদীর কাছে লেগে আছে। সেদিন আমরা যেয়ে দেখি সেই দোকানটা বন্ধ। তা দেখে আমার বন্ধু তার মানি ব্যাগ হাতড়াতে থাকে। অবশেষে দেখে তার ব্যাগে একটা সিগারেট রয়েছে। সেই সময় নদীর পানি খুব একটা বেশি ছিল না, তাই আমরা সিঁড়ি বেয়ে নিচে নামি। আমরা দুজনেই পানিতে পা ডুবিয়ে বসি, আর আমার বন্ধু স্মোক করতে থাকে। এমন সময় হুট করে একটা নৌকা আমাদের সামনে দিয়ে গেল আর বলল, মামা চলেন নদীটা একবার ঘুরিয়ে নিয়ে আসি, দুজনের মন যা চায় দিয়েন। আমরা দুজনই কিছু না ভেবে হ্যাঁ বলে দেই এবং নৌকায় উঠে পড়ি। মাছির ব্যাপারে বলতে গেলে অন্ধকারে তেমন বোঝা যায়নি, কিন্তু বৃদ্ধ এবং অনেক পাতলা এইটুকু পাওয়া যায়। নৌকার মাঝে চাটাই দিয়ে ঘেরা ছিল। আমরা সেখানে গিয়ে বসি। বুঝতে পারি নৌকা চলা শুরু হয়ে গেছে। বলতে রাখা ভালো যে সেই সময় নদীর পানি খুব একটা বেশি ছিল না। এপার থেকে আরেক পার খুব সুন্দরভাবে দেখা যেত, আর কুয়াশার কোনো সম্ভাবনা ছিল না। আমরা বৈঠার আওয়াজ পেতে লাগলাম। তারপরেই শুরু হলো ঘটনা। হঠাৎ করে নৌকাটা কেঁপে উঠল, আর পানিতে বড় একটা কিছু বড়ার শব্দ পেলাম। ভাবলাম যে মাঝি বোধহয় পড়ে গেছে, কারণ আমরা 3 জন ছাড়া নৌকায় আর কেউ ছিল না। নৌকা তখন হালকা দুলছে। মাঝি বলল, মামা ভয় পেন না, মেছো মাছ মারছে। আমরা দুজনে অবাক হই। আমরা ছাড়া তো নৌকায় কেউ নেই, মেছো কখন আসলো নৌকায়? তারপর আমরা চাটাই থেকে মাথা বের করে দেখি নদীর এক পাশে মাঝি, অন্য পাশে বসে জাল ফেলছে, আর আওয়াজটাও জাল ফেলার ছিল। আর সব থেকে অবাক করা বিষয় হলো, আমরা চারিদিকে তাকিয়ে দেখি এত ঘন কুয়াশা যে চারিদিকে কিছুই দেখা যায় না। আর এমন মনে হতে লাগলো যে আমরা নদীতে না, কোন সমুদ্রের মাঝামাঝি আছি। আমাদের খুব ভয় করতে লাগলো। এমন সময় মাঝি বলে উঠল, মামা এত রাতে যে বাইরে ঘুরছেন, বাড়িতে বলে এসেছেন তো যে বাড়ি যেতে অনেক দেরি হবে? আমরা বললাম, না বলা হয়নি। চাচা এক কাজ করেন, আমাদের নামিয়ে দেন, সেহরির সময় হয়ে আসছে। এই কথা বলার সাথে সাথেই আমরা একটা শব্দ শুনতে পাই। মনে হলো এমন যে চারপাশে সব পানি ফুটছে। কুয়াশার জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না। এরপরেই শুনতে পাই কিছু খাওয়ার শব্দ এবং কিছু ছটফট করার শব্দ। আমরা চারপাশ দেখার চেষ্টা করলাম। তখনই মেছো আমাদের বলল, মামা এইভাবে কি দেখছেন? মাছ খাচ্ছি, খাবেন আপনারা? আমাদের আর বুঝতে বাকি থাকলো না যে এখানে কিছু ঝামেলা আছে। আমরা সাঁতার জানতাম, তাই আমি নৌকায় দাঁড়ালাম আর বললাম, ফারুক লাফা, আমরা সাঁতরে ওই পার চলে যাব। এই বলে আমি লাফালাম, কিন্তু
ফারুকের লাফানোর শব্দ আমি পেলাম না। আমি 7-5 না ভেবে সাঁতরাতে শুরু করলাম। আমি যতই সাঁতরাই মনে হচ্ছিল আমি এক জায়গাতেই আছি। তারপর আবার শুনতে পাই বৈঠা চালানোর শব্দ। ঘন কুয়াশায় একটা নৌকা আমার সামনে আসে। নৌকা থেকে সেই মাঝির কথা, মামা আপনাদের পারে শুধু আমিই নিয়ে যেতে পারবো, উঠেন নৌকায়। এই বলে কেউ একজন আমাকে টেনে নৌকায় উঠায়। উঠে দেখি ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি যে কটা সূরা জানতাম পড়া শুরু করলাম। নৌকা আবার চলতে শুরু করলো। মনে হচ্ছিল আমরা আগাচ্ছি কিন্তু নৌকা সেই এক জায়গাতেই আটকে আছে। মেসুকেও দেখছি না নৌকায়। একটু পর নৌকাটা কিছু ধাক্কা খায়। ঠিক সেই মুহূর্তে চোখের পলকে দেখি কুয়াশা সরে গেছে, আর যেই সিঁড়ি থেকে নৌকাতে উঠেছিলাম সেই সিঁড়িতে নৌকা বাঁধা আছে। নৌকাতে না আছে মাঝি, না আছে মেছো, শুধু আমি আর আমার বন্ধু ফারুক। আমি অনেক চেষ্টা করলাম আমার বন্ধুকে জাগানোর। ফারুক, ফারুক, কিন্তু কোনো সারা শব্দ নেই। আমি ফারুককে ঘাড়ে তুলে দৌড় শুরু করলাম। তখন অদৃশ্য শুনতে পেলাম, তুই ঝাঁপ দিলি বলে বেঁচে গেলি, কিন্তু তোর বন্ধু না। এই কথা শুনে আমি ভয় পেলাম। ভাবলাম ফারুক মনে হয় বেঁচে নেই। তাকে ঘাড়ে করে নিয়ে দৌড় দিলাম। হসপিটালের ইমার্জেন্সি ইউনিটে কোনোভাবে পৌঁছাই। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার আগে একটা জিনিসই আমার মনে ছিল, তা হলো ঘড়ি। তখন বেজেছিল 1:05। অসম্ভব ছিল সেই ব্যাপারটা। পরে যখন সকালে আমার জ্ঞান ফিরে আসে, আমি নিজেকে আবিষ্কার করি আমার রুমে। আমি উঠেই জিজ্ঞাসা করি ফারুক কই। জানতে পারি যে ফারুক অসুস্থ আছে। কিন্তু আমি জানতে চাইলাম কিন্তু কি। আমার আম্মা বলল ওর ডান হাত আর নেই। আমি তখনই দৌড় দিলাম ফারুকের বাসায়। গিয়ে দেখলাম ওর ডান হাতে 3 আঙ্গুলওয়ালা কিছু ছাপ বসে আছে। ওর ডান হাত শরীর কোনোভাবেই নাড়াচাড়া করতে পারছে না। 2015 সাল পর্যন্ত সে একইভাবে ছিল। তারপর হঠাৎ সে সুস্থ হতে থাকে। আমরা ভাবি যাক সব ঠিক হয়ে গেছে, কিন্তু ঘটনা এখান থেকে শুরু, যা ফারুকের জীবন বদলে দেয়। সাল 2016। আমরা ক্লাস 10-এর ছাত্র। ফারুক তখন পুরোপুরি সুস্থ, তবে তার ডান হাতের সেই দাগটা এখনো আছে। একদিন আমরা স্কুল থেকে বাসায় যাচ্ছি। রাস্তায় এক পাগল আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার সাথে ফারুকও ছিল। আমরা তখন পাত্তা দেইনি। পাগল এক পর্যায়ে আমাদের উদ্দেশ্য করে চিৎকার করে বলে, ফারুক, ঘাটে যা। আমরা দুজনেই থমকে গেলাম। 2 বছর পর আবার সেই ঘাটের কথা। পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। এক পর্যায়ে আমরা কথাটি ভুলে যাই। আমরা এসএসসি পরীক্ষা শেষ করে কলেজে ভর্তি হই। রাজশাহীর একটা কলেজে আমরা ভর্তি হই। আমার ভাগ্যচক্রে যে মেসে আমরা সিট নেই, সেখানে আমি আর ফারুক এক রুমে থাকতাম। খুব সুন্দরভাবে আমাদের দিন কাটতে লাগলো। সময়টা 2017 সালের দিকে। ফারুকের একটা মেয়ের সাথে প্রেম হয়। ফারুক আমার সাথে সব শেয়ার করত, কিন্তু বিষয়টা হলো ফারুক মেয়েটাকে কোনোদিন দেখেনি। মেয়েটির বাড়ি নাকি ঢাকায় ছিল। অবশেষে একদিন মেয়েটি ফারুকের সাথে দেখা করার জন্য রাজশাহী আসতে রাজি হয়। ফারুক অনেক খুশি হয় সেদিন। তো কথা মতো ফারুক দুপুরে বেরিয়ে যায়। আর ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। প্ল্যান ছিল যে মেয়েটিকে ফারুক সন্ধ্যা 7টার বাসে উঠিয়ে দিয়ে ফিরে আসবে মেসে। আমি ফারুকের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাত 9টা বেজে গেল, কিন্তু ফারুকের কোনো খবর নেই। আমি বারবার কল দিলাম, কিন্তু সে রিসিভ করছে না। আমার অনেক চিন্তা হতে লাগলো। কোনো উপায় না পেয়ে আমি মেসের মালিককে বললাম। তিনি আমাকে বললেন, তুমি থামো, আমি আসছি, তারপর দেখি কি করা যায়। আমি এটাও জানতাম না যে সে কোথায় আছে। আমি সেই বাস কাউন্টারে গেলাম যেখানে টিকিট কাটার কথা, কিন্তু তারা জানায় সন্ধ্যা 7টায় ফারুক নামের কেউ টিকিট কাটেনি। রাত 2টায় মেস মালিক জানান যে ফারুককে পাওয়া গেছে, সে হাসপাতালে আছে। আমি দৌড়ে গেলাম, দেখলাম সে অজ্ঞান। তার ডান পায়ে বড় একটা ব্যান্ডেজ। জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর। ডাক্তার বলল, কোন হিংস্র পশু আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছে। আর সাথে মেয়েটা? কোন মেয়ে? আপনার বন্ধু শহর থেকে অনেক দূরে এক পরিত্যক্ত এলাকায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে ওর সাথে কি হলো। সেদিন রাতে ওর জ্ঞান ফিরে না। পরের দিন জ্ঞান ফিরলে প্রথম যে কথাটা ও বলে তা হলো, ওরা আমাকে পুড়াতে চায়। আমি বারবার জানতে চাইলাম যে মেয়েটা কই, কিন্তু ফারুক একটাই কথা বলে, ওরা আমাকে পুড়াতে চায়। ফারুক যখন একটু সুস্থ হয় তখন আমি জানতে চাই যে সেদিন কি হয়েছিল। সে বলতে আরম্ভ করলো, মেয়েটির নাম নাদিয়া। আমি তাকে বাসে পিক করতে যাই। ও দুপুর 3:30-এ আসে। প্রথমে আমার খাওয়া দাওয়া করি, তারপর আমরা পার্কে যাই। শুরু থেকেই নাদিয়া একটু অন্যরকম ব্যবহার করছিল। এক পর্যায়ে নাদিয়া আমাকে বলে, চলো ঘুরে আসি। ও কোনো কথা না বলে একটা অটোতে বসে, আমিও বসে পড়ি। সাথে সাথেই অটোওয়ালা মামা আমাদের কিছু জিজ্ঞেস না করেই গাড়ি চালানো শুরু করে। আমি অবাক হই। তখন নাদিয়া বলল, সমস্যা নেই। এরপর নাদিয়া বলে, আমার আর তোমার মধ্যে একটা মিল আছে। আমি জানতে চাই কি। সে উত্তর দেয়, আমারও হাতে তোমার মতো 3টি আঙুল আছে। এরপর আমার আর কিছু মনে নেই। কয়েক মাসের মধ্যে আস্তে আস্তে ফারুক আবারও তার ডান শরীর হারাতে শুরু করে। অনেক ডাক্তার,
ওঝা হুজুর দেখানো হয়, কিন্তু ফারুক এইবার আর সুস্থ হয় না। এক পর্যায়ে এমন হয় যে লাঠি ছাড়া ফারুক হাঁটাচলা করতে পারত না। একদিন আমি আর ফারুক ঘুরতে বের হই। এক জায়গায় দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। হঠাৎ সমাধান যেখানেই পাবি সেখান থেকেই সমস্যা শুরু। আমি কে বলে ঘুরে দেখি কেউ নেই। অনেকটা দূরে চোখ গেল আমার এবং আটকে গেল আমার দৃষ্টি। সেই পাগল যাকে আমরা স্কুলে দেখেছিলাম। আমাদের আর বুঝতে বাকি থাকলো না যে সে পাগল আমাদের কি বুঝাতে চাইল। আর এদিকে ফারুকের সমস্যা বাড়তেই লাগলো। সে প্রায় রাতে একটা ছায়া দেখতে পেত, তার সাথে সাথে থাকতো। ছায়াটা বারবার তাকে বলতো, চলো আমার সাথে। এভাবেই দিন যেতে লাগলো। আমরা ভেবে রাখলাম যে ছুটিতে বাড়ি যাব এবং বাড়ি গেলে সেই শ্মশানে যাব। ফারুকের সাথে নিয়ে আমি সেখানে নিজেই খোঁজ নিতে গেলাম। জানতে পারলাম যে সেই দোকানই সেই শ্মশানের পাশে সবচেয়ে পুরাতন। ধর্মে তিনি হিন্দু ছিলেন। আমি তাকে বললাম, মুরব্বী, এই জায়গাটা সম্পর্কে কতটুকু জানেন? এই কথা বলার সাথে সাথেই তিনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, কয়জন ছিল তোমরা? আমি বললাম, দুজনই বেঁচে আছো। মানে আপনি জানেন তাহলে সব? আমাকে মাফ করে দিও বাবা, জানি না আর কতদিন। আমি অবাক হয়ে বললাম, আমাকে খুলে বলেন। তিনি বলতে আরম্ভ করলেন, বাবা, যুদ্ধের পরের কথা। এই জায়গায় কেউ থাকতো না। নদীর কাছে হওয়ার কারণে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে শ্মশান বানাতে চাইল। তারপর জায়গাটি শ্মশান হয়ে যায়, কিন্তু কোনো হিন্দু মারা যাবার খবর পাওয়া যায় না। অনেক মাস পর একজন মারা যাবার খবর পাওয়া যায়, কিন্তু তার চিতা জ্বালানোর সময় মাঝপথে হঠাৎ আগুন নিভে যায়। হাজার চেষ্টার পরেও আগুন জ্বলে না। এরপর আধ পোড়া লাশ অন্য এক জায়গায় পোড়াতে হয়। এইভাবে যখনই কোনো লাশ এখানে আনা হয়, একই ঘটনা ঘটে। সবাই খুব চিন্তায় পড়ে যায়। একটা বৈঠক বসে আর সিদ্ধান্ত নেওয়া হলো কোনো পুরোহিতকে ডাকা। এখানে আমার ভুলটা কি জানো বাবা? যে পুরোহিতকে ডাকা হয় সে কালো জাদু করত, তা শুধু আমিই জানতাম। কিছু টাকার জন্য তার সাথে হাত মিলাই। পুরোহিত আমাদের যা করতে বলে তা শুনে আমরা সবাই অবাক। তিনি সামনের একটা দিন উদ্দেশ্য করে বলেন, সেদিন অমাবস্যা রাত হবে। সেই রাতে একটা বাচ্চার বয়স হবে 7 বছরের বেশি না, তাকে এই শ্মশানে জীবন্ত জ্বালাতে হবে। তিনি আরো বলেন যে এই বাচ্চার পরিবার 3 সদস্যের বেশি হওয়া যাবে না। যখন তোমরা বাচ্চাকে জ্বালাবা তখন যেন পরিবার এই নদীর থাকে। আর মনে রাখবা, যদি এই কাজে কোনো ভুল করো তাহলে সবাইকে মরতে হবে। সবাই চিন্তায় পড়ে গেল, কারণ শ্মশান প্রতিষ্ঠার জন্য একটা বাচ্চার প্রাণ লাগবে। তা না হলে এই এলাকায় কোনো শ্মশান থাকবে না। আমি টাকার লোভে সবাইকে রাজি করতে লাগলাম, কারণ পুরোহিতের সাথে আমার কথা হয়েছিল যে আমাকে বাচ্চার পরিবারের সবাইকেও মারতে হবে, তাহলে আমি 50,000 টাকা পাবো। আর পুরোহিত মৃতদের শরীর থেকে প্রয়োজনীয় অঙ্গগুলো নেবে। সাল 1973। তাহলে বুঝতেই পারছিস বাবা। তো সবাইকে রাজি করানো হয়ে গেছে। আমরা গোপনে খোঁজা শুরু করলাম। অবশেষে একটা মেছো পরিবারকে পেলাম, 3 সদস্য। একটা বাচ্চার বয়স 6 বছর। মা নেই, বাবা মেছো আর দাদা মাঝি। আমি আমার দলের লোকদের বলি, আমি বাচ্চাকে তার পরিবার থেকে আলাদা করার কাজ করছি, আর তোমরা বাকি কাজ করিও। অমাবস্যার রাত এসে গেল। আমি বাচ্চার বাবাকে বললাম, দাদা, আজ রাতে আমার মাছ লাগবে, তো আপনি দয়া করে একটু ব্যবস্থা করে দেন। অগ্রিম 500 টাকা দিলাম। তাই আর না করতে পারলো না। সাথে এটাও বললাম যে কাজ শেষ হলে আমি আপনাকে অনেক টাকা দেব। তারা গরিব মানুষ, তাই রাজি হয়ে গেল। তারা 3 জন নৌকা নিয়ে যাওয়া শুরু করলো। ঘাটে তারা প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় আমি বললাম, দাদা শোনেন, আপনারা আগান, আমি আপনার বাচ্চাকে সাথে রাখলাম। কিছু খাবার কিনে দেই ওকে, আর আপাতত এই মুড়ি নিয়ে যান। তারা কিছু না ভেবে রাজি হয়ে গেল। মুড়িতে বিষ মেশানো ছিল, যা আমি নিজে মিশিয়েছিলাম, তা আমার দলের বাকিরা জানতো না। আমি বাচ্চাকে দিয়ে ঘাটে চলে আসি, আর তার বাবা আর তার দাদা তখন নদীর মাঝে। বাচ্চাটিকে বেঁধে চিতায় উঠানো হয়। অন্যদিকে তার বাবা আর দাদা বিষ মেশানো মুড়ি খেয়ে ফেলেছে। এদিকে আমরা বাচ্চাকে পুড়িয়ে ফেললাম। পরের দিন সকালে সবাই দেখল নদীতে 2 মৃত ব্যক্তি। তাদের চোখ, দাঁত, বুকের হাড়, হাত পা কিছুই ছিল না। সবাই অবাক হয়, কি হলো এটা? কিন্তু শুধু আমিই জানতাম যে তাদের অঙ্গগুলো কে নিয়েছে। ধীরে ধীরে সবাই ভুলে গেল। আর এদিকে আমি টাকার জন্য অপেক্ষা করছি। কয়েকদিন পর আমি টাকা পাই। আমি মহা খুশি। এত টাকা আমি কোনোদিন দেখিনি। তারপর আমি আমার কর্মের ফল পেতে শুরু করি। টাকাগুলো আমি বিছানার নিচে রাখতাম। প্রতিদিন আমি যখনই শুতাম আমি চিতা পোড়ার শব্দ পেতাম, আর মনে হতো বিছানার নিচে আগুন জ্বলছে। মাঝে মাঝে আমি তাপ অনুভব করতাম, কিন্তু দেখতাম নিচে টাকা ছাড়া কিছু নেই। এরপর রহস্যজনক ভাবে আমার বাবা, মা, ছেলে, মেয়ে সবাই একে একে মারা যেতে লাগলো। তাদের মৃতদেহ দেখলে মনে হতো কেউ তাদের আধ পোড়া করে রেখেছে, এবং তাদের প্রত্যেকের শরীরের একটি অঙ্গ ছিল না। সেই বাচ্চার পরিবারের পর আমার পরিবারকেই সেই শ্মশানে জ্বালানো হয়। তারপর শ্মশান আর ঝামেলা হয় না, কিন্তু কিছু টাকার জন্য আমি আমার পুরো পরিবারকে হারিয়ে ফেলি। একদিন আমি স্বপ্নে দেখি এক বৃদ্ধ আমাকে বলছে, তুই যা করেছিস তার ফল তো পেয়ে গেলি। কি দোষ ছিল আমাদের? বাচ্চাটার দোষ। তুই আজ থেকে যতদিন বাঁচবি এই শ্মশানের সেবা করবি। তারপর থেকে বাবা আমি এই শ্মশানের পাশেই আছি। আমার ভুলের জন্য বাবা আমি আজও আফসোস করি। আর সেই ঘটনার পর থেকেই এরকম ঘটনা ঘটতেই থাকে। আর যার কথাই এখানে এসেছিস সে হলো পুরোহিত রূপী কালো জাদুকরী। বাবা, তোর বন্ধু একা না, আমাদের সেই একটা ভুলের জন্য আরো অনেকের অঙ্গহানি হয়েছে। আমি আর কথা না বাড়িয়ে উঠে গেলাম। ফারুককে সব বললাম। ফারুক আবারও সুস্থ হতে থাকলো। 2018 সালে ফারুক একদিন স্বপ্নে দেখে যে কেউ তাকে এক
মসজিদের নাম বলছে। পরে আমরা খোঁজ নিয়ে দেখি মসজিদটি খুলনায়। ফারুক তখন লাঠি ছাড়া হাঁটতে পারে না। এক ছুটি দেখে আমরা যাই সেখানে। হুজুরকে সালাম দিতে হুজুর বলে, এতদিন পর আসলা তোমরা, তোমার বন্ধুর হাতের দাগ কখনো যাবে না। তোমরা কোনো এক এতিমখানায় বাচ্চাদের একবেলা খাওয়ার ব্যবস্থা করো। আশা করি আল্লাহর রহমতে ফারুক ঠিক হয়ে যাবে। এখন যাও তোমরা। আমরা তাই করি। আপাতত ফারুক সুস্থ আছে, কিন্তু তার হাতের দাগ এখনো সেরকমই আছে। আল্লাহর রহমতে আমরা এখন ঠিক আছি। আমাদের সাথে আর কোনো অলৌকিক ঘটনা ঘটে না। এই ছিল আমাদের জীবনের এক মর্মান্তিক ঘটনা। আসসালামু আলাইকুম। আমার নামটি এখানে বলতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। ঘটনাটা বেশ বড়, তাই 2টি পর্বে দিচ্ছি। ঘটনা সিলেক্ট হলো, পরের পর্ব আমি আবার পাঠাবো। আপনারা যারা প্রতি ঘটনাগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শোনেন, তারা কিছুটা হলেও হয়তো আমাকে চিনবেন। ঘটনা শুরু করা যাক। ঘটনার সময়কাল 19 শতক। এক লোক ছিলেন, তার নাম বাবুই সরকার। এই বাবুই সরকারের বাড়ি ছিল চরে। এখনো চরে মানুষ বসবাস করেন। আর চর এলাকার মানুষদের খুব ছোট করে দেখা হতো। তারা বাজারঘাট করার জন্য নদী পার হয়ে আমাদের এই এলাকায় আসতো। কেউ যেতেন ডাংরার হাট, কেউ বা বিদ্যানন্দ বাজার, আবার কেউ যেতেন বুড়ির হাট বাজার। চর এলাকায় মানুষদের ভাটিয়া বলা হতো। যদিও ভাটিয়া শব্দের অর্থ ভাটিতে, অর্থাৎ নিম্নভূমিতে যে সমস্ত মানুষরা বসবাস করেন তারা। এই শব্দটা এক ধরনের ট্রল বা অপমানজনক ছিল। যেমন কারো মাথার চুল উস্কো খুস্কো দেখলেই বলা হতো, আরে তুই তো ভাটিয়ার বেটা। আমাদের এলাকায় এই শব্দটি অপমানজনক হিসেবেই বিবেচিত হতো। যাক, ঘটনায় ফেরা যাক। এই বাবুই সরকার ছিলেন চর এলাকার এক বিত্তশালী ব্যক্তি। তার জমি জমা এত বেশি ছিল যে তার কোনো হিসেব ছিল না। তিনি চর এলাকার মাতব্বর ছিলেন। বিচার সালিশ তিনি করতেন। নামাজ কালাম তেমন একটা পড়তেন না। তিনি মানুষকে লাভের উপর টাকা দিতেন, আর সেই টাকা যদি কেউ ফেরত দিতে না পারত তাহলে তার জমি দখল করে নিতেন। বাবুই সরকারের বাড়ি একদম ফাঁকা একটা জায়গায় ছিল। চর এলাকাতে এমনিতেই বেশিরভাগ জায়গা ফাঁকা, বড় গাছ নেই বললেই চলে। আর বাড়িগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। চর এলাকায় ঘাস অনেক বেশি হওয়ায় গবাদি পশুও ছিল অনেক। বাবুই সরকারের এক ছোট ভাই ছিল, নাম তার বেল্লাল সরকার। যদিও এলাকার জমি জমা সবকিছু বাবুই সরকারই দেখাশোনা করতেন। বছর শেষে বেল্লাল সরকার তার অংশ নিয়ে যেতেন। বাবুই সরকার তার প্রথম স্ত্রীর কাছে কোনো সন্তান না পাওয়ায় তাকে তালাক দেন। তারপর আরেকটি বিয়ে করেন। বাবুই সরকারের বাড়িতে ছিল 2 ঘর, একটি রান্নাঘর, একটি গোয়াল ঘর এবং একটি হাঁস মুরগি পালন করার ঘর, অর্থাৎ খামার বা খোয়ার। রাতের বেলায় তিনি নিজের জমির পাশাপাশি অন্য মানুষের জমিতে পানি দিতেন শ্যালো মেশিন দিয়ে। শ্যালো মেশিনের ঘরটিও বাড়ির পাশেই ছিল এবং তা বাড়ি থেকে স্পষ্ট দেখা যেত। বাবু সরকারের বেশিরভাগ রাত কাটত এই শ্যালো ঘরে। একদিন বাবু সরকার রোজকার মতো শ্যালো ঘরে যান কাজের জন্য। পরদিন সকালে বাড়ি ফিরে তার স্ত্রী জানায় খোয়ার থেকে 2টি হাঁস নেই। তিনি এদিকে গিয়ে বললেন, ভালো করে দরজা দিতে পারো না? হয়তো শিয়াল নিয়ে গেছে। চর এলাকায় শিয়ালের উপদ্রব তো অনেক। এইভাবে প্রায় প্রতিদিন হাঁস মুরগি হারাতে থাকলো। একদিন সকালবেলা দেখা গেল তার গোয়াল ঘর থেকে একটি ছাগল নেই। এবার তিনি বেশ রেগে তার স্ত্রীকে প্রচন্ড মারধর করতে লাগলেন আর বলতে লাগলেন, কি করিস বাড়িতে? গোয়ালের দরজা ভালো করে দিবি না তুই? আজ দরজা লাগাবো আমি, দেখি শিয়াল কিভাবে নিয়ে যায়। তিনি সন্ধ্যার পর ভালো করে দরজা লাগিয়ে রাতের খাবার খেয়ে শ্যালো ঘরে গিয়ে কাজ করতে শুরু করলেন। পরদিন দেখা গেল তার আরো একটি বড় খাসি নেই। এবার তিনি চূড়ান্ত রেগে গেলেন। ভাবলেন, এটা নিশ্চয়ই এলাকার কোন ছিচকে চোরের কাজ। তিনি এলাকার নাম করা 2 চোরকে ধরে গাছের সাথে বেঁধে পিটাতে লাগলেন আর বলতে লাগলেন, তোদের এত বড় সাহস, আমার বাড়িতে চুরি করিস? গ্রামের লোক অনেক জমা হয়েছে, কি হয়েছে তাই দেখতে। কিন্তু এই 2 লোক দুজনের একই কথা, আমি চুরি করি নাই, আমি কাল বাড়িতেই ছিলাম। এক পর্যায়ে গ্রামের কিছু মানুষ এসে বাবুই সরকারকে থামায়। গ্রামের লোকজন বলেন, আচ্ছা, এরা যে চুরি করেছে সেটা কি আপনি দেখেছেন? বাবুই সরকার বললেন, দেখলে কি করতাম? আমাদের এলাকায় এরা 2 জন ছাড়া আর কে চুরি করবে বলুন তো? তখন গ্রামের লোক বলেন, আপনি দেখেন নাই, তাহলে এভাবে মারছেন কেন? আপনি একজন মাতবর মানুষ। যদি এরা চুরি করত তাহলে শুধু একটা ছাগল কেন চুরি করবে? করলে তো পুরো গোয়াল ঘরে তুলে নিয়ে যেত, তাই না? অনেকে বোঝানোর পর গ্রামবাসী লোক দুটোকে ছাড়িয়ে নেয়। এরপর বাবুই মিয়া সিদ্ধান্ত নেন এবার থেকে রাতের বেলা তিনি বাড়িতে থাকবেন। 2-3 দিন কিছুই হয় না। রাত জেগে পাহারা দেওয়ার পরও যখন কোনো কিছু ধরা পড়ে না, তখন তিনি ভাবেন হয়তো শেয়াল নিয়ে গিয়েছে, এখন আর আসবে না। এরপর একদিন তিনি আবার মেশিন ঘরে থাকতে যান। পরদিন সকালে দেখেন এবার তার আরো একটি ছাগল নেই।
এইবার তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন, যে করেছে তাকে ধরতেই হবে। তিনি ঠিক করেন মেশিন ঘর থেকেই পাহারা দেবেন। প্রথম রাতে তিনি মেশিন ঘরের ঘড়ির বেড়া একটু ফাঁক করে চারিদিক নজর রাখলেন। এভাবে রাত কেটে যায়, কিন্তু কিছুই ঘটে না। দ্বিতীয় রাতেও সেই একই অবস্থা। তৃতীয় রাতে তিনি ওই বেড়ার ফাঁক দিয়ে চোখ রেখে বসে থাকেন। চাঁদনি রাত, আশেপাশে তেমন কোনো বড় গাছ না থাকায় বাড়ি ও গোয়াল ঘর স্পষ্ট দেখা যাচ্ছে। তার বাড়ির রান্নাঘরের পেছনে ছিল একটা নারকেল গাছ। তিনি লক্ষ্য করলেন নারকেল গাছ থেকে কি যেন একটা মানুষের মতো উল্টো ভাবে নেমে আসছে। তারপর ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্সড ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। আস্তে আস্তে তার খোয়ারের দিকে যেতে থাকে। খোয়ার, তারপর দরজা। খোয়ার ঘরের দরজার পাশে দাঁড়ায়। এবার তিনি বুঝে যান ব্যাপার তাহলে এটা। এবারে তো গেছো জিন, আমার হাঁস মুরগি খায়, দাঁড়া, আজকে মজা দেখাচ্ছি। তিনি মেশিন ঘরের বিছানার নিচ থেকে 2 হাত লম্বা একটা রড বের করেন। শব্দ না করে তিনি বাড়ির উঠোনে প্রবেশ করেন। দেখতে পেলেন একটি চিকন শরীরের প্রাণী, পা শরীরের তুলনায় অনেক সরু, মানুষের মতো দেহ, কিন্তু পায়ের পাতা অস্বাভাবিক বড়। জিনটা বাবুই সরকারের সামনে বসে আস্তে আস্তে খোঁয়ারের মুখ থেকে কাঠ ও পাথর সরাচ্ছে। বাবুই মিয়া এতদিনের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। হাতের রড দিয়ে জিনটির কোমরের জোরে একটা বাড়ি মারলেন। জিনটি চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল আর মুখ ফিরিয়ে বাবুই সরকারের দিকে তাকালো। বাবুই দেখলেন তার মুখ শেয়ালের মতো। রাগে অন্ধ বাবুই সরকার তখনও থামলেন না, জিনটিকে বেদম পেটাতে লাগলেন। এক পর্যায়ে জিনটি আবারও সেই নারকেল গাছের দিকে চলে গেল। এরপর তিনি মেশিন ঘরে না গিয়ে সরাসরি ঘুমিয়ে পড়লেন। পরের দিন এই ঘটনাটা তিনি তার স্ত্রীকে বললেন। এভাবে 3 দিন কেটে যায়। বাবুই স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। এক রাতে মেশিন ঘরে কাজ করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভেঙে দেখলেন মেশিন বন্ধ হয়ে গেছে। তেল ফুরোর কারণে তিনি তেল দিয়ে আবার মেশিন চালু করে শুয়ে পড়লেন, কিন্তু ঘুম আসছিল না। মেশিনের শব্দের মধ্যেও তিনি বাইরে কিসের যেন দৌড়াদৌড়ির শব্দ পাচ্ছিলেন, যেন কেউ ঘরের চারপাশে ক্রমাগত দৌড়াচ্ছে। শব্দে মাটি কেঁপে উঠছিল। তিনি কান খাড়া করে শুনলেন, কিন্তু ভাবলেন মেশিনের শব্দের কারণেই মনে হয় হচ্ছে। পরের রাতে মুষলধারে বৃষ্টি হলে তিনি মেশিন বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবার সেই দৌড়ানোর শব্দ। তিনি চিৎকার শুনলেন, কি রে বাইরে? হঠাৎ দরজার সামনে শব্দ থেমে গেল। টিপটিপ বৃষ্টির মধ্যে তিনি কোনো প্রাণীর গোঙানির শব্দ শুনতে পেলেন। ঠিক যেমন রাগী কুকুর গর্জন করে, তিনি হেই হেই করে শব্দ করলেন, কিন্তু গোঙানি আরো জোরে উঠতে লাগলো। বাবুই তখন হ্যারিকেনের আলো জ্বেলে হাতে একটা গাদার বেঞ্চ দিয়ে দরজা খুলতেই চমকে উঠলেন। সেই জিন দরজা থেকে 3 হাত দূরে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর চেহারা। কিছু বুঝে ওঠার আগেই জিনটি ঝাঁপিয়ে পড়ল বাবুইয়ের ওপর। হ্যারিকেন মাটিতে পড়ে গেল। শুরু হলো ধস্তাধস্তি। একসময় জিনটি নিস্তেজ হয়ে ছেড়ে দিল। বাবুই দৌড়ে বাড়ি চলে গেলেন। বৃষ্টি এত তীব্র ছিল যে টিনের ছাদে পড়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী ঘুমিয়ে থাকায় তার ডাক শুনতে পাচ্ছিল না। হঠাৎ পেছনে গোঙানির শব্দ শুনে ফিরে তাকাতেই দেখলেন সেই জিনটি কুঁচো হয়ে পা ল্যাংচাতে ল্যাংচাতে তার দিকে আসছে। আজ হয় আমি মরবো, নয়তো ওই জিনটি মরবে। বাড়ির উঠোনে আবার শুরু হলো লড়াই। জিনটির নখের আঘাতে বাবুয়ের শরীর ক্ষতবিক্ষত হলো। শেষ পর্যন্ত জিনটির দেহ আবারও নিস্তেজ হয়ে পড়ল, কারণ সে বাবুয়ের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। সে ওই গাদার রেঞ্জ দিয়ে বারবার মাথায় আঘাত করছিল। বাবুই তখন রাগে কাঁপছিল। হঠাৎ অন্ধকারে রান্নাঘর থেকে চিকচিকে কান্নার শব্দ শুনতে পেল। নারকেল গাছের দিকে তাকাতেই দেখল 10 থেকে 12টি লাল আলো, যেন রক্ত চোখ। তিনি ভয় পেয়ে ভাবলেন এবার ঘরে চলে যাওয়া ভালো হবে, নাহলে কখন কি হয়ে যায় বলা তো যায় না। তিনি আবার দরজায় জোরে জোরে করাঘাত করতে লাগলেন। অনেক জোরে দরজায় কড়া নাড়ার কারণে তার স্ত্রীর ঘুম ভেঙে যায় এবং তিনি দরজা খুলে দেন। তিনি ঘরে প্রবেশ করে জামা কাপড় বদলিয়ে শুয়ে পড়েন।
কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলে তিনি উঠোনে কয়েক জোড়া পায়ের হেঁটে বেড়ানোর শব্দ শুনতে পান। শব্দটা অল্প সময়ের জন্য ছিল, এরপর তিনি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে যখন ঘুম ভাঙে, তিনি কাল রাতের কথা মনে করে দৌড়ে উঠোনে যান। গিয়ে কিছুই দেখতে পান না। তিনি তার স্ত্রীকে ডাকেন এবং জিজ্ঞেস করেন, তুমি উঠোনে কিছু দেখেছ? কই না তো। তিনি আর কথা না বাড়িয়ে এলাকার এক ইমাম সাহেবের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। হুজুরকে যদিও তিনি সবটা বলতে চাননি, কারণ তিনি চোর ভেবে যে দুইজনকে পিটিয়েছিলেন এটা জানাজানি হলে পরে সমস্যা হতে পারে। হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে তিনি বাড়ি চলে আসেন। সেদিন থেকে শুরু হয় আরো বেশি সমস্যা। কিছুদিনের জন্য তিনি একজন লোক রেখেছিলেন তার মেশিনের কাজ করার জন্য। তিনি বাসাতেই ছিলেন। প্রথম রাতে তার ঘুম ভাঙে উঠোনে কারো হেঁটে বেড়ানোর শব্দে। মনে হয় ঘরের বাইরে 5-6 জন লোক ঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তিনি বাইরে বের হওয়ার সাহস পান না। এভাবে রাত কেটে যায়। পরের দিন রাতে তার স্ত্রীর চিৎকারে ঘুম ভাঙে। তিনি উঠে দেখেন তার স্ত্রী অচেতন হয়ে মাটিতে পড়ে আছে। তিনি তাকে ধরাধরি করে আবারও শুইয়ে দেন। তারপর মাথায় পানি দিয়ে তার চেতনা ফেরানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পরে স্ত্রী সুস্থ হয়। হুঁশ ফিরে স্ত্রী বাবুই সরকারকে জড়িয়ে কাঁদতে থাকে। তিনি জিজ্ঞেস করেন কি হয়েছে। উত্তরে তার স্ত্রী জানান, ওয়াশরুম থেকে তিনি কয়েক জোড়া পায়ের হেঁটে বেড়ানোর শব্দ পান, সাথে কুকুরের গড় আওয়াজ। তিনি ওয়াশরুম থেকে দ্রুত বেরিয়ে আসতে চান। এখানে যে ঘটনাগুলো দেওয়া হয়েছে, রাসেল ভাইয়ের ঘটনাগুলো পাইবেন। তারপর আরো ভালো ভালো যে ঘটনাগুলো আছে, ওই ঘটনাগুলো বাছাই করা ঘটনাগুলো আমি আমার এই চ্যানেলে আপলোড করবো। তো আপনারা মানে কোনো অ্যাড নাই বা আর কোনো কথা নাই, জাস্ট ঘটনা পেলে ওইগুলো পাবেন। ঠিক তখনই কোন একটা শিয়ালের দল হবে। এই শিয়ালরা মানুষকে পেলে আক্রমণ করে। হাঁটার সময় তার মনে হচ্ছিল একটা কিছু তার পেছন পেছন হাঁটছে। হঠাৎ করে কেউ তার নাম ধরে পেছন থেকে ডাকে। ভুল করে তিনি পেছনে তাকান, দেখেন লাল দুটি চোখ, মুখ অনেকটা শেয়ালের মতো। কুকুর লেগে গেলে যেভাবে দাঁত খিঁচায় অনেকটা সেভাবে দাঁত খিঁচাচ্ছে। মাত্র 2 সেকেন্ডের জন্য তিনি প্রাণীটিকে দেখতে পান। আর এই ফাঁকেই প্রাণীটি তার পেটে সজোরে লাথি মারে। এই লাথি খেয়ে তিনি মাটিতে পড়ে যান এবং চিৎকার করে অজ্ঞান হয়ে যান। এইসব কথা শুনে বাবুই সরকার তার স্ত্রীকে বলেন, আমি কালকে এর একটা ব্যবস্থা করব। পরদিন তিনি চর এলাকার এক কবিরাজকে বাসায় নিয়ে আসেন। কবিরাজ বলেন, 90 দিন আপনাদের কেউ গরুর মাংস খাবেন না। আর কেউ যদি গরুর মাংস খেয়ে এই বাড়িতে প্রবেশ করে তাহলে এই বন্ধনটি কেটে যাবে। তাই সাবধান থাকবেন, বাড়িতে কাউকে খুব একটা ঢুকতে দেবেন না। এভাবে বেশ কিছুদিন কেটে যায় কোন রকম সমস্যা ছাড়াই। তারা একরকম ভুলেই গিয়েছিল ঘটনাটি। এর মাঝে বাবুই সরকারের স্ত্রীর পেটে বাচ্চা আসে। তিনি খুব খুশি হন। একদিন তাদের চর এলাকায় এক বিয়ের দাওয়াত আসে। তিনি তার স্ত্রীকে সেই দাওয়াতে নিয়ে যান। ভালোভাবে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দেন। দাওয়াত বাড়ি থেকে তাদের বাসার দূরত্ব মাত্র 20 মিনিট পায়ে হেঁটে। তারা বের হন মাগরিবের আজানের একটু আগে। মাঝ রাস্তায় পৌঁছানোর পর আজান হয়। এরপর বাবুই সরকার লক্ষ্য করেন তাদের পিছন পিছন কে যেন ফিসফিস করে কথা বলছে। তিনি পেছন ঘুরে তাকালে কিছুই দেখতে পান না। ভাবেন এইটা হয়তো মনের ভুল। তারা যখন বাড়িতে প্রবেশ করেন তখন চারিদিকে অট্টহাসির শব্দ ভেসে আসে। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, তুমি কিছু শুনছো? তার স্ত্রী জানান, না আমি তো কিছু শুনছি না। সেই রাত থেকেই শুরু হয় আরো বড় সমস্যা। এবার মনে হয় টিনের চালে কেউ ধুপধাপ করে পা ফেলছে। তিনি টর্চ নিয়ে বের হন। টিনের চালে থেকে আলো ফেলেন, কিছুই দেখতে পান না। চারিদিকে খুঁজে কিছু না পেয়ে তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তখন দেখেন উঠোনে দরজার সামনে 4 থেকে 5টি অবয়ব দাঁড়িয়ে আছে। দরজা থেকে 5 থেকে 6 হাত দূরে। তাদের চোখ জল করছে। অবয়বগুলো খিলখিল করে হেসে ওঠে। তিনি আতঙ্কে দরজা বন্ধ করে দেন। দরজা বন্ধ করার শব্দে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তিনি জিজ্ঞেস করেন কি হয়েছে। তিনি হাতের ইশারায় স্ত্রীকে চুপ থাকতে বলেন। এরপর দরজার ফাঁক দিয়ে টর্চের আলো ফেলেন, কিন্তু কিছুই দেখতে পান না। আর তখন তার মনে পড়ে যায়, হায় হায় কি করেছি। 90 দিন পার হওয়ার আগেই দাওয়াত বাড়িতে গিয়ে গরুর মাংস খেয়েছি। তিনি ভাবলেন কাল আবার কবিরাজের বাসায় যাবেন। পরদিন সকালে তিনি কবিরাজের বাড়িতে যান। গিয়ে জানতে পারেন কবিরাজ তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি গেছেন। শ্বশুর অসুস্থ, ফিরতে 1 থেকে 2 দিন দেরি হবে। তিনি হতাশ হয়ে বাড়িতে ফেরেন। সেদিনের মতো কাজ শুরু করেন, কিন্তু রাত নামতেই সেই একই সমস্যা আবার শুরু হয়। টিনের চালের উপরে হাঁটা, গড় শব্দ, অদ্ভুত সব আওয়াজ। পরদিন সকালে ফজরের নামাজের পর তিনি খেয়াল করেন তার মেশিনের শব্দ তিনি শুনতে পাচ্ছেন না। তিনি মেশিন ঘরের দিকে এগিয়ে যান। গিয়ে দেখেন সেই ছেলেটি যাকে তিনি কামলা হিসেবে নিয়োগ করেছিলেন দরজার বাইরে অচেতন অবস্থায় পড়ে আছে।
তিনি প্রথমে ভয় পেয়ে যান চোর ডাকাত এসেছিল কিনা সেই চিন্তায়। এরপর ঘরের ভেতরে ঢুকে চারিদিকে তাকিয়ে দেখেন সবকিছু ঠিকঠাক আছে। তখন তিনি ছেলেটির হুঁশ ফেরানোর ব্যবস্থা করেন। হুঁশ ফিরে এলে ছেলেটি বলে, আমি আর এই মেশিন ঘরে কাজ করব না। কারণ জিজ্ঞেস করলে ছেলেটি বলতে শুরু করে, কাল রাতে আমি এখানে ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে যায়, দেখি মেশিন একা একাই জোরে জোরে শব্দ করছে, আবার একা একাই কমে যাচ্ছে সেই শব্দ। আমি ভাবলাম হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি। উঠে গিয়ে মেশিনটি বন্ধ করে চেক করা শুরু করলাম কোথায় সমস্যা। ঠিক তখনই মেশিন ঘরের বাইরে কারো হাঁটাহাঁটির শব্দ পেলাম। দরজা খুলতেই দেখলাম 4-5 জন কালো প্রাণী সামনে দাঁড়িয়ে, মুখটা শেয়ালের মতো। এরপর করে আমার হেরিকেনটা নিভে গেল। প্রাণীগুলোর মধ্যে একটি প্রাণী এসে আমাকে ধরে হাত ছাড় দিল। তারপর আর কিছু মনে নেই। বাবু সরকার সব শুনে বললেন, আরে এটা তেমন কিছু না, তুমি থাকো, আমি কিছু টাকা বাড়িয়ে দেবো। কিন্তু ছেলেটি বলে, আমি এই কাজ করবো না, আপনি অন্য কাউকে দেখেন। সেদিন শেষ রাতের বেলা বাবু সরকার ভাবলেন তিনি নিজেই থাকবেন এই মেশিন ঘরে। সেদিন রাত থেকেই মেশিন ঘরে তিনি নিজেই থাকা শুরু করলেন। মাঝরাতে হঠাৎ দরজায় টোকা। কে? আমি বসের। তিনি দরজা খুলে দেখতে পেলেন তার পরিচিত এক লোক, তার নাম বসের। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বসের মিয়া বললেন, মোস্তাক আলীর বাসায় একটা সমস্যা হয়েছে, সে তার স্ত্রীকে খুন করেছে। এখনই আপনি চলেন, বিচার করতে হবে। তিনি বললেন, একটু দাঁড়াও, মেশিনটা বন্ধ করে আসছি। তিনি হাতে লাইট নেন, কিন্তু দেখতে পান এটিও জ্বলছে না। তিনি ভাবলেন হয়তো ব্যাটারি শেষ। তখন বসের মিয়া বলেন, লাইট লাগবে না, চাঁদ দিয়া, আজ আকাশ পরিষ্কার। তিনি লাইট রেখে রওনা দিলেন বসের মেয়ের পিছু পিছু। এখান থেকে মোস্তাক আলীর বাসা 15 মিনিটের হাঁটা পথ। রাস্তার পাশে 1-2টি ঘর বাড়ি থাকলেও বেশি দূরে দূরে। বসের মেয়ে আগে আগে যাচ্ছিল, আর বাবুই সরকার পেছন পেছন। বাবুই সরকার তাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করলো, বসের মিয়া কোনো কথারই উত্তর দিল না। আর বাবুই সরকার খুব জোরে জোরে হাঁটছিল, তাও বসের মিয়ার নাগাল পাচ্ছিল না কিছুতেই। তিনি মোস্তাক আলীর বাসা চিনতেন, কিন্তু এত সময় তো লাগার কথা না। রাস্তাও ঠিক আছে, বসের মিয়া এই বালুময় রাস্তায় কিভাবে এত জোরে জোরে হাঁটছে এটা তার মাথায় আসেনি আগে। অনেকক্ষণ হাঁটার পর তারা একটি বাড়ির কাছে এসে দাঁড়ান। বসের মিয়া, বাবু মিয়া দুজনেই থামেন। তিনি লক্ষ্য করলেন এটা তো মোস্তাক আলীর বাড়ি। তখন বসের মিয়া বলেন, আপনি ভেতরে যান, আমি আসছি। এই বলে বসের মিয়া কোথাও যেন হাঁটা দিলেন। বাবু সরকার বাড়ির ভেতরে প্রবেশ করলেন। বাড়ির উঠোনে ঢুকে তিনি অনেকটাই হকচকিয়ে যান। তিনি দেখতে পান একটি লাশ চাটাইয়ের উপরে রাখা। লাশের আশেপাশে কেউ নেই, তবে ঘরের ভেতর থেকে মহিলাদের কান্নার শব্দ আসছে। তিনি ভাবলেন হয়তো কোনো পরিবারের সদস্য হবে, আত্মীয় স্বজন। তিনি সান্ত্বনা দেন, বলেন, কেঁদেন না, বিচার হবে। বসের মেয়ে মনে হয় কোথাও লোকজন আনতে গেছে, তিনি আসলেই বিচার শুরু হবে। এই কথা তিনি বলে ঘরের উদ্দেশ্যে আরো বেশ কিছু কথা বলেন। তিনি তাকিয়েছিলেন ঘরের দিকে, তবে ঘরের ভেতর অন্ধকার থাকায় কিছু দেখতে পাচ্ছিলেন না। উঠে রাখা পিঁড়িতে তিনি বসে পড়েন। পরিবেশটা থমথমে হতে শুরু করে। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু বসের মিয়ার কোনো খবর নেই। তিনি অপেক্ষা করতে লাগলেন। কয়েকবার বাইরে গিয়ে দেখলেন কোথাও কেউ আছে কিনা, কিন্তু বসের মিয়ারও কোনো পাত্তা নেই, অন্য কারো না। বিচারের জন্য যে লোকগুলো থাকার কথা তারাও নেই। তিনি আবার উঠোনে গিয়ে বসেন পিঁড়িতে। চারপাশের পরিবেশটা। ঘটনার মাঝখানে একটু কথা বলবো, আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলা আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি নিঃশব্দ হয়ে গেছে। যে মহিলাগুলো কান্না করছিল তাদের আর শোনা যাচ্ছে না। তিনি মনে মনে ভাবলেন লাশটা একবার তিনি দেখে আসবেন, কিন্তু আবার ভাবলেন মহিলা মানুষের লাশ দেখা কি উচিত হবে না, থাক তাও দেখি। একটা সময় লাশের পাশে থেকে তিনি গোঙানির শব্দ শুনতে পেলেন। তিনি বেশ ভয় পেয়ে যান। পরে ভাবেন হয়তো মনের ভুল, সামনে লাশ আছে তাই অনেক কিছু মনে হচ্ছে। তিনি এবার বাড়ির মহিলাদের ডাক দেওয়া শুরু করলেন, কিন্তু কোনো সারা শব্দ পেলেন না। তিনি ঘরের ভেতরে কেউ আছে কিনা দেখার জন্য ঘরে প্রবেশ করলেন। এ কি, পুরো ঘরটাই অন্ধকার। তিনি দেয়াল ধরে হাতড়াতে সামনের দিকে এগিয়ে গেলেন, কাউকেই পেলেন না। এবার তিনি দরজা দিয়ে বের হবেন, কিন্তু এবার দরজাও খুঁজে পাচ্ছেন না। ঘরের দরজা তো খোলাই ছিল। চাঁদনি রাত, একটু হলেও তো আলো ভেতরে আসবে, কিন্তু ভেতরে এত অন্ধকার কেন? তিনি আবারও হাতড়াতে লাগলেন। হঠাৎ টিনের চালে ধপ করে কোনো একটা কিছু পড়ার শব্দ পেলেন তিনি। এবার আরো ভয় বেড়ে গেল তার। তিনি টিনের বেড়া ধরে দরজা খুঁজছিলেন। এক পর্যায়ে দরজা খুঁজে পান। অবাক হন,
দরজা লাগানো, মানে দরজা তো একটু খোলা ছিল, তাহলে লেগে গেল কখন? আর লেগে গেলে তিনি শব্দ পেলেন না কেন? তিনি দরজা খুলে উঠোনে সেই চমকে উঠলেন, লাশ নেই। কুকুর শেয়ালে নিয়ে যায়নি তো? তিনি চারিদিকে খুঁজতে লাগলেন। হঠাৎ একটা গোঙানির শব্দ। কোথা থেকে আসছে শব্দটা তিনি বুঝতে পারলেন না। টিনের চালের উপরে আবারও শব্দ। তিনি ভয়ে সেন্স হারানোর মতো অবস্থায় চলে যান। কি এই শেয়ালের মতো দেখতে প্রাণীটি? ভয়ে তার আত্মা শুকিয়ে যায়। একটি প্রাণী টিনের চালে বসে আছে। বাবু সরকার আর সহ্য করতে পারেন না। ও মা গো বলে একটা দৌড় দেন। দিক বিদিক হয়ে দৌড়াচ্ছেন তিনি। চারিদিকে শুধু বালির জ্বর। এক পর্যায়ে তিনি হঠাৎ সম্বিত ফিরে পান। দেখেন কোথাও কিছু নেই। তিনি এবার সামনে তাকাতেই দেখতে পান দূরে 4 জন মানুষ হাঁটছে। তিনি ওই দিকে ছুটতে থাকেন আর ডাকতে থাকেন, কিন্তু তারা কেউ বাবুই সরকারের ডাকে সাড়া দিচ্ছিল না। বাবুই সরকার লোকগুলো থেকে 10 হাত দূরে এসে পড়েন। এইবার তিনি কাপড় দেখে চিনতে পারেন, আরে এটা তো বশের মিয়া। তিনি বশের মিয়ার কাছে গিয়ে জানতে চান, আরে মিয়া কোথায় ছিলেন আপনি? জানেন আমি কি দেখেছি? তখন বশের মিয়া বলেন, কি দেখেছিস তুই? আমার মতো নাকি রে? এই বলে বশের মিয়া তাকায়। বশের মিয়ার রূপটি তখন ছিল পিশাচের মতো। তিনি চিৎকার করেন সাহায্যের জন্য, কিন্তু বিশাল ধুধু বালু চড়ে তাকে সাহায্য করার মতো কেউ নেই। হঠাৎ তার কানে হু হু করে একটা শব্দ আসে। তিনি লক্ষ্য করেন 50 থেকে 60 হাতে দূরে একটা পালকি, 4 জন পালকি কাঁধে নিয়ে আসছে। হঠাৎ সেই পিশাচগুলো থমকে যায়। পরের দিন তিনি হুঁশ ফিরে পান। তিনি লক্ষ্য করেন তিনি একটি ঘরে শুয়ে আছেন, কিন্তু এই ঘরটি তার নয়। তার গায়ে প্রচন্ড ব্যথা। একটু পর একজন হুজুর গোছের মানুষ ঘরের ভেতরে ঢোকেন আর জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে আপনার? বাবু সরকার যদিও কোনো কথা বলতে পারছেন না, তাই ফিস ফিস করে তিনি বলতে চেষ্টা করেন, আমার কোমরে অনেক ব্যথা করছে। তারপর লোকটি জানায়, আপনি তো জ্বরের মধ্যে পড়েছিলেন। আপনি জ্বরে ওইভাবে পড়েছিলেন কেন বলুন তো? আপনার বাড়ি কোথায়? তখন বাবু সরকার বলেন, আমার বাড়ি তো চর বিদ্যানন্দ। লোকটি বলেন, আপনি এত দূরে কিভাবে আসলেন? এটা তো বুড়িরহাট। বুড়িরহাট চর বিদ্যানন্দ চর থেকে 5-6 কিলোমিটার দূরে। বাবু সরকার বলেন, আমি কাল রাতে আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমি তাকে দেখছিলাম। ফজরের আজানের আগে আগেই রওনা দিই, কারণ আমার বাড়িতে অনেক কাজ আছে, গরু ছাগল আছে। আসার সময় আপনাকে পড়ে থাকতে দেখি চরের মাঝে। আমি একা ছিলাম না, আমার সাথে আমার শ্যালকও ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম এটা খারাপ কিছু হতে পারে, পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। মন সায় দিল না। কি হয়েছিল বলুন তো? কি হয়েছিল বাবুই সরকারের কাছে জানতে চাইলে বাবু সরকার বলতে পারেন না। তারপর লোকটি নিজে বাবুই সরকারকে ঘোড়ার গাড়িতে উঠিয়ে দেন আর চালককে বলেন আস্তে আস্তে গাড়ি চালিয়ে হেঁটে হেঁটে তার ঠিকানায় রেখে আসতে। বাবু সরকারের স্ত্রী তাকে দেখেই নানান প্রশ্ন করেন। বাবু সরকার বলেন মুকুল মিয়াকে ডেকে দিতে। এই মুকুল মিয়া হলো এই বাবু সরকারের খাস লোক। আমরা যাকে বলি অমুকের ডান হাত অমুকের বাম হাত, সেরকম। বাবু সরকার বলেন, ডাক্তার নিয়ে এসো। আমাদের উজান এলাকায় ভালো কোনো ডাক্তার খুঁজে পাওয়া যাবে? দুপুরের পর মুকুল মিয়া একজন ডাক্তার নিয়ে ফেলেন। ডাক্তার আসেন, বাবুই সরকারকে ভালোভাবে পরীক্ষা করেন, কিছু ওষুধ লিখে দেন আর কিছু নির্দেশনা। বাবু সরকার মুকুল মিয়াকে বলেন ওই কবিরাজের কথা, যে প্রথমে এসে বাড়ি বন্ধ করে গিয়েছিল। বাবুই বলেন কবিরাজকে নিয়ে আসতে। কবিরাজ যদি এখনই না আসতে চায় পরে আসবে রাতের দিকে। রাতের বেলা কবিরাজ আসেন, এসে সব শোনেন। তারপর বলেন আপনাদের কত করে নিষেধ করলাম, আপনারা শুনলেন না, এবার আমার কিছু করার নেই। এমন কথায় মুকুল মিয়া বলে ওঠেন, কিছু করার নেই মানে? আপনি তো একবার সমস্যার সমাধান করে গিয়েছেন, তাহলে আবার কেন পারবেন না? কবিরাজ বলেন, মুকুল মিয়া, এক কাজে একবার এদের আটকানো যায়, বারবার এইভাবে আটকানো যায় না। এই বলে কবিরাজ তার সাথে নিয়ে আসা কিছু বালি বাড়ির চারিদিকে ছিটিয়ে মন্ত্র পড়ে বাড়িটি আবারও বন্ধ করেন আর একটি তাবিজ দিয়ে যান বাবুই সরকারকে। বলেন মৃত্যু অব্দি এটা যেন আপনি কখনো না খোলেন শরীর থেকে। একবার গায়ে দেওয়ার পর যদি এক মুহূর্তের জন্য এটি খুলে যায়, এর কর্মক্ষমতা নষ্ট হয়ে যাবে। সেদিন রাতে বাবু সরকার স্বপ্নে দেখেন সেই পিশাচগুলো তাকে বলছে এভাবে আর কয়েকদিন বাঁচবি। এভাবে কেটে যায় 4-5 দিন। বাড়িতে তেমন কোনো সমস্যা হয় না। 4-5 দিন পর রাত থেকে শুরু হয় আবার সেই পিশাচদের উপদ্রব। ঘুম আসতো না তার, অনেক কষ্ট হতো। একদিন রাতে বাবুই সরকার দরজার মধ্যে টোকা দেওয়ার শব্দ শুনতে পান, ঠক 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 আওয়াজ। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করেন, তুমি কিছু শুনতে পাচ্ছ? স্ত্রী বলেন, কই না তো।
পরের দিন মুকুল মিয়া বাবুই সরকারকে দেখতে আসেন। বাবুই সরকার এই মুকুল মিয়াকে বলেন, যেহেতু মেশিনটা অনেকদিন ধরে বন্ধ, তাই মুকুল মিয়াকে একটু দেখতে। মুকুল মিয়া রাজি হয়ে যান। তিনি সেখানে থাকেনও এবং একইভাবে তিনিও সমস্যার সম্মুখীন হন। একটা পর্যায়ে তিনিও সেন্স হারিয়ে ফেলেন। এই খবর পৌঁছায় বাবুই সরকারের কানে। তিনি এবার সিদ্ধান্ত নেন, কোনোভাবে এই সমস্যাকে আর ছাড় দেওয়া যাবে না। তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করেন, তার শ্বশুর বাড়িতে খবর পাঠান ভালো একটা কবিরাজের জন্য। অবশেষে ভালো একজন কবিরাজের খোঁজ পাওয়া যায়। কবিরাজ আসেন। কবিরাজ এসে উঠোনের মাঝখানে আসন পাতেন। বাবুই সরকার ও মুকুল মিয়াকে পাশাপাশি শোয়ানো হয়। চারিদিকে বড় একটি বৃত্ত আঁকা হয়। একটি বৃত্তে কবিরাজ নিজে বসেন, আরেকটি বৃত্তে একজন তুলা রাশির জাতক। এরপর তিনি কবিরাজের সম্পর্কে যে তথ্য দিয়েছেন সেগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি। তারপরে তিনি আবারও বলছেন যে কিছুক্ষণ পর তুলারাশি যে জাতক, সেই জাতকের উপরে জিন হাজির করানো হয় এবং জিনটিকে প্রশ্ন করা হয় যে এই বাড়িতে কোনো সমস্যা আছে কিনা, সদস্যরা কেউ কোনো অসুবিধা ভোগ করছে কিনা। তুলারাশির গায়ে থাকা জিনটি বলে, আমাকে একটু সময় দিন, আমি সব তথ্য নিয়ে আসছি। 4-5 মিনিট পর তুলারাশির যে জাতক তিনি গা ঝাঁকিয়ে বসেন। কবিরাজ বুঝতে পারেন জিন ফিরে এসেছে। এবার জিনটি বলা শুরু করেন, এই বাড়িতে যে জিনগুলো সমস্যা করছে তারা মূলত গেছো জিন। এরা খুব শক্তিশালী না হলেও খুব চতুর, ধরতে গেলে পালিয়ে যায়। এরা সরাসরি মানুষের কোনো ক্ষতি করে না, যদি না মানুষ আগে থেকে এদের কোনো ক্ষতি করে। অনেক বছর আগে যখন এই জায়গায় কোনো বাড়ি ছিল না, তখন এটি ছিল তাদের আস্তানা। সেখানে একটি জিন পরিবার বাস করত। পরিবারের কর্তা একজন তান্ত্রিকের সাথে বেয়াদবি করলে তান্ত্রিক তাকে বন্দী করে নিয়ে যায়। এরপর তাকে দিয়ে বিভিন্ন কাজ করানো হয়, মানুষকে ভয় দেখিয়ে অসুস্থ করা, আবার ঠিক করে টাকা নেওয়া। জিনটি মুক্তি চাইলে তান্ত্রিক তাকে তা দিতেন না। জিনটির বাকি পরিবার অনেক অনুরোধ করলেও কাজ হয়নি। বছর কেটে যায়, তান্ত্রিক মারা যান, কিন্তু জিনটি বন্দী থেকে যায়। বহু বছর পর সে কোনোভাবে মুক্তি পেয়েছে, নিজের বাড়িতে ফিরে এসেছে। তার পরিবারের বাকি সদস্যরা খবর পেয়ে ছুটে আসে। তাকে বলে, এই জায়গায় এখন বাড়ি হয়েছে, মানুষেরা চলাফেরা করছে, এখানে থাকা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তারা কর্তা জিনকে তাদের সঙ্গে নিয়ে যেতে অনুরোধ করে, কিন্তু কর্তা জিন রাজি হয় না। অনেক জোরাজুরির পরেও সে বলে বাকি সদস্যরা যেন চলে যায়। অনেক বছর বন্দী থাকার ফলে কর্তা জিন দুর্বল হয়ে পড়েছে। বাবুই সরকারের গৃহপালিত পশুদের দিকে নজর দিয়েছে। একদিন বাবুই সরকার তাকে ধরে প্রচন্ড মারধর করে এবং হত্যা করে। এই হত্যার দৃশ্য বাকি জিনরা দেখতে পেলেও অজানা কারণে সাহায্য করতে পারেনি। নিজের পরিবারের এই হত্যার দৃশ্য বাকি সদস্যরা দেখতে পায় এবং তারা এরপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই নানান রকমের ক্ষতি করতে শুরু করে। সেদিন রাতে পরিচিত মানুষদের রূপ ধরে তারা বাবুই সরকারকে এসে চর এলাকায় এক মায়াজাল সৃষ্টি করে ভুলিয়ে ফালিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেবার চেষ্টা করছিল। বাবুই সরকার প্রায় আত্মরা হয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই এক জিন রাজা পালকিতে করে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান এবং সাহায্য করতে এগিয়ে আসেন। এদিকে মুকুল মিয়া নিজের শক্তির ওপরে ভর করে জিনদের অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং তাচ্ছিল্যপূর্ণ কথা বলেছে। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে তাকে জমির মাঝখানে আক্রমণ করে। তারা যখন মুকুল মিয়াকে মাটি চাপা দিতে যাবে তখনই ফজরের আজান হয়, তাই জিনটি চলে যায়। কবিরাজ বলেন, তুমি একটু জিনগুলোকে হাজির করো আমার সামনে। জিনগুলোকে হাজির করা হয় এবং জিনগুলোকে কবিরাজ ছেড়ে চলে যেতে বলেন। জিনগুলো কোনোভাবেই রাজি হয় না। একটা পর্যায়ে তিনি তাদেরকে মেরে ফেলবেন এই হুমকিও দেন। তাতেও যখন ফল হয় না, তিনি একটি একটি করে জিনদের হত্যা করতে শুরু করেন। শুধু একটি জিন কোনোভাবে পালিয়ে যায়। সব কাজ শেষ করে কবিরাজ বলেন, আশা করি আর কোনো সমস্যা হবে না। তবে একটি জিন পালিয়ে গেছে, সে সমস্যা করবে না আশা করি। এরপর কবিরাজ মন্ত্র পড়ে 3টি পেরেক নারকেল গাছের গুড়িতে গেঁথে দেন। তারপর কিছু পানি ছিটিয়ে বাড়ি ফিরে যান। এরপর দিনকাল ভালোই যাচ্ছিল। বাবুই সরকার ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিছুদিন পর তার প্রথম সন্তান জন্ম নেয়, কিন্তু দুঃখজনকভাবে মৃত। বাচ্চাটির গায়ে কোনো রক্ত ছিল না। এই ঘটনায় বাবুই সরকারের মন একেবারে ভেঙে যায়। একদিন পর সন্তানের এরকম মৃত মুখ দেখবেন, এটা তিনি আশা করেননি। দিন কাটতে থাকে, স্ত্রী আবারও গর্ভবতী হন, কিন্তু এবারও সন্তান জন্ম নেয় মৃত। বাবুই সরকার ভাবেন এটা হয়তো শারীরিক কোনো সমস্যা। তিনি ডাক্তার এবং বৈদ্য শরণাপন্ন হন। এদিকে ধীরে ধীরে তার স্ত্রী আরো দুর্বল হয়ে পড়ে। কিছু সময় পর স্ত্রী আবারও গর্ভবতী হন। এবার বাবুই সরকার স্ত্রীকে নজরে রাখেন, তাকে দিয়ে কোনো কাজ করান না, ভালো ভালো খাবার খাওয়ান। একদিন মাঝরাতে হঠাৎ বাবুই সরকারের ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখেন সিলিং এর নিচে উল্টো হয়ে ঝুলে আছে সেই পিশাচটি। চোখ রেখে তাকিয়ে আছে স্ত্রীর দিকে, একদম বানর যেভাবে ঝুলে থাকে সেভাবেই। বাবুই সরকার হঠাৎ এই দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে পিশাচটি ধুপ করে নেমে খাটের নিচে ঢুকে যায়। স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন, কি হয়েছে? বাবুই সরকার সব খুলে বললে তার স্ত্রী খাটের নিচে টর্চ মেরে দেখেন
কিছুই নেই। স্ত্রী বলেন, এটা কিছু না, হয়তো তুমি স্বপ্ন দেখেছ। কিন্তু বাবুই সরকার মানতে নারাজ। পরদিন সকালে তিনি আবার জয়নাল কবিরাজকে খবর দেন। কবিরাজ এসে সব কথা শোনেন। আপনার সন্তানের জন্য যা যা করা লাগে আমি করব, যদি বাঁচাতে পারি তাহলে আপনি আমাকে কি দেবেন? বাবু সরকার বলেন, আপনি যদি আমার সন্তানকে বাঁচাতে পারেন তাহলে আমার 1 একর জমি আমি আপনার নামে লিখে দেব। কবিরাজ রাজি হন। তিনি বলেন, 1 দামে কেনা একটি পাঠা বাজার থেকে এনে দিন, তারপর যা করার আমি করব। বাবু সরকার সঙ্গে সঙ্গে মুকুল মিয়াকে পাঠান বাজারে। সেখান থেকে একটি পাঠা কিনে কবিরাজের হাতে তুলে দেওয়া হয়। কবিরাজ বলেন, আজ রাতেই আমি কাজ করব, ঘরের সব জানলা দরজা বন্ধ থাকুক, কেউ বাইরে আসবেন না। এরপরে কবিরাজ তার রিচুয়াল শুরু করে এবং একটা পর্যায়ে তিনি সফল হন এবং তিনি জানান যে সেই জিনটি যে পালিয়ে গিয়েছিল সেই এই সমস্যাগুলো করছে। বাবু সরকার অবশেষে বলেন, এবারে কোনো সমস্যা হবে না তো? যদি হয় তাহলে কিন্তু আমি আপনাকে কিছুই দেব না। জয়নাল কবিরাজ বলেন, আপনার সন্তান সুস্থভাবে জন্ম নিলেই আমি আমার প্রাপ্য বুঝে নেব, ততদিন আমি অপেক্ষা করব। কবিরাজ এরপরে চলে যান। বেশ কিছু মাস পর বাবুই সরকারের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন। বাবুই সরকারের খুশির আর কোনো সীমা নেই। কবিরাজের বাড়িতে গিয়ে তাকে একটি জমি দিয়ে দেন। কিন্তু সেই সময় নদীর পানি অস্বাভাবিক রকমের বেশি ছিল, তাই চরের অর্ধেকই পানির নিচে। বাবুই সরকারের দেয়া জমিটিও তখন পানির নিচেই ডুবেছিল। 3-4 বছর পর পানি কিছুটা স্বাভাবিক হয়, মানে ডুবে থাকা জমিগুলো অনেকটাই পানির উপরে উঠে আসে। ভালো ফসল। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। ফলানোর সময় কবিরাজ বাবুই সরকারের দেওয়া জমিতে কয়েকজন লোক দিয়ে হাল চাষ করতে থাকেন। এই খবর বাবুই সরকারের কানে যায়। তিনি তাড়াতাড়ি জমির কাছে এসে কবিরাজকে বলেন, আপনি আমার জমিতে হাল দিচ্ছেন কেন? আপনি তোমাকে এই জমিটি দিয়েছেন। আমি আপনাকে যে জমি দিয়েছিলাম সেটা এখন নদীর পানির নিচে, আমি আপনাকে এই জমি দেইনি। না না, আপনি আমাকে এই জমিটি দিয়েছিলেন। আমি আপনাকে যে জমি দিয়েছি সেটা এখনো নদীর মধ্যে। বাবু সরকারের কথায় সায় দিয়ে মুকুল মিয়াও একই কথা বলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। জয়নাল কবিরাজ উত্তেজিত হয়ে একটা সময় বলেন, ভাটিয়ারা আসলেই খারাপ হয়। এই কথায় বাবুই সরকার ও মুকুল মিয়া চটে যায়। তারা এক পর্যায়ে জয়নাল কবিরাজকে অপমান করেন এবং তাকে গায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। ততক্ষণে অনেক লোক সেখানে জড়ো হয়ে গেছে। সবার সামনে এভাবে অপমানিত হয়ে কবিরাজ খুব লজ্জাবোধ করেন। তিনি ভাবেন তিনি কাউকেই আঘাত করবেন না, কারণ চর এলাকায় বাবুই সরকারের মতো লোকদেরই দাপট বেশি, আর তার নিজের বাড়ি অনেক দূরে। তিনি মাটি থেকে উঠে বাবুই সরকারের উদ্দেশ্যে বলেন, কাজটা আপনি ঠিক করলেন না বাবুই সরকার। বাবু সরকার রেগে কবিরাজকে মারতে আসেন, কিন্তু কবিরাজ চুপচাপ সে স্থান ত্যাগ করেন। বাড়িতে এসেই বাবুই সরকার ঘটনাটি তার স্ত্রীকে বলেন। স্ত্রী শুনে বলেন, আপনার এই কাজটা করা ঠিক হয়নি, ওনার কারণে আপনি বেঁচে আছেন, আমাদের একটা পুত্র সন্তানও হয়েছে। বাবু সরকার বলেন, আমি যে তাকে জমি দিয়েছি সে কেন আমার জমিতে হাল দেবে? এরপর বাবু সরকারের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যান। যাওয়ার পথে তার দেখা হয় জয়নাল কবিরাজের সঙ্গে। তিনি স্বামীর জন্য দুঃখ প্রকাশ করেন। আমি স্বামীর সঙ্গে কথা বলে আপনাকে আরেকটা জমি দিয়ে দেব। তখন জয়নাল কবিরাজ বলেন, মা, তুমি বাড়ি ফেরার সময় একবার আমার বাড়ি থেকেও ঘুরেছ, তোমাকে আমিও কিছু দেব। প্রায় 4-5 দিন পর, যেদিন বাবুই সরকারের স্ত্রী বাড়ি ফিরছিলেন, সেদিন কবিরাজের বাড়িতে যান। কবিরাজ তাকে দেখে খুব খুশি হন, উঠোনে বসান এবং বলেন, তুমি একটু বসো, আমি এখনই আসছি। এই বলে কবিরাজ ঘরের ভেতরে যান এবং একটি কাঁচের বোতলে পানি এনে তার হাতে দেন। বাবু সরকারের স্ত্রী জিজ্ঞেস করেন, এটা কি? জয়নাল কবিরাজ বলেন, তোমার স্বামীর অনেক শত্রু, যে কোনো সময় তারা তার ক্ষতি করতে পারে, এটা থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। বাবু সরকারের স্ত্রী মনে মনে খুশি হন, পানি গ্রহণ করেন এবং কবিরাজকে ধন্যবাদ দিয়ে চলে যান। যাবার আগে কবিরাজ বলে দেন, এই বিষয়টি স্বামীকে না জানাতে, তাহলে পানির উপকারিতা নষ্ট হয়ে যাবে। এরপর বাবুই সরকারকে 7 দিন ধরে সেই পানি খাওয়ানো হয়। তারপর থেকে সমস্যা শুরু। বাবুই সরকার রাত হলে ভয় পেতেন। স্ত্রীকে বলতেন, আমার যেন কিসের হাসির শব্দ কানে আসছে, কেউ যেন আমার নাম ধরে ডাকছে, বিকট ভাবে হাঁটছে।
আস্তে আস্তে তার শারীরিক এবং মানসিক অবস্থা খারাপ হতে থাকে। তিনি উন্মাদের মতো আচরণ করতে থাকেন। তার স্ত্রী অনেক ডাক্তার দেখান, চিকিৎসা করান, কিন্তু কোনো লাভ হয় না। এক পর্যায়ে তিনি খবর পান একজন ডাক্তারের। তিনি ডাক্তারের বাড়ি অনেক দূরে হওয়ায় একা যেতে পারবেন না, ফলে মুকুল মিয়াকে অনুরোধ করেন তাকে নিয়ে যেতে। মুকুল মিয়াও রাজি হয়ে যায়, কারণ বাবুই সরকারের সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল। মুকুল মিয়া বাবুই সরকারকে নিয়ে রওনা দেন ডাক্তারের ঠিকানায়। ডাক্তারের বাড়িতে গিয়ে দেখেন অনেক রোগীর ভিড়। কিছুক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার বাবুই সরকারকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং সকল সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। এরপর ডাক্তার তাকে কিছু ওষুধ দেন এবং বলেন এসব ওষুধ গ্রহণ করে তারপরে আবারও আসতে। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে মুকুল মিয়া ও বাবুই সরকার সেই গরুর গাড়িতে করে বাড়ি থেকে রওনা হচ্ছিলেন। মাঝ রাস্তায় মাগরিবের আজান দেয়। গরুর গাড়ি ধীরে ধীরে চলতে থাকে। হঠাৎ করে বাবুই সরকার চিৎকার দিয়ে গাড়ি থেকে নেমে যায়। মুকুল মিয়া ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে। বাবুই সরকার বলেন গাড়িতে বসে থাকতে আমার তন্দ্রা লেগে আসছিল, ঘুম আসছিল। এক সময় হঠাৎ এক ঝাঁকুনিতে ঘুমটা কেটে যায়। আমি চোখ খুলে দেখি তোমার পাশে দুটি ছায়া হাঁটু গেড়ে বসে আছে, আর তুমি সেই ছায়ার মধ্যে। ছায়া বলতে বুঝেছিলাম গাঢ় অন্ধকারের মধ্যে আরো এক অন্ধকার। এসব শুনে মুকুল মিয়া বলেন এটা হয়তো আপনার মনের ভুল, আপনি মানসিকভাবে একটু দুর্বল আছেন। আনুমানিক রাত 9টা-10টা হবে তারা এসে পৌঁছায় নদীর ঘাটে। সেখানে নৌকা পারাপার হয়। অবাক করা বিষয় হলো ঘাটে নৌকা বাঁধা ছিল, কিন্তু মাঝি ছিল না। তারা অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু মাঝি যখন এলো না তখন তারা সিদ্ধান্ত নিলেন তারাই নৌকাটি দিয়ে নদী পার হবেন। নৌকার কাছে গিয়ে দেখেন নৌকায় কোনো বৈঠা নেই, এমনকি লগিও নেই। যে লম্বা লম্বা বাঁশ দিয়ে ঠেলা হয় সেটাও নেই। হঠাৎ পেছনে কারো আসার শব্দ শুনতে পান। ঘুরে দেখেন একটি লোক হাতে একটি বস্তা নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তারা ভাবে হয়তো এটাই মাঝি, তাই চিৎকার করে বলেন এই যে ভাই, এই যে একটু তাড়াতাড়ি আসেন, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। লোকটি কাছে আসলে তারা দেখে সে একজন অপরিচিত ব্যক্তি, যাকে তারা আগে কখনো দেখেনি। সে তাদের থেকে কিছুটা দূরে, প্রায় 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। তাকে প্রশ্ন করলেও লোকটি তেমন কোনো উত্তর দেয় না, শুধু দাঁড়িয়ে থাকে, চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে। মুকুল মিয়া ভাবলেন হয়তো লোকটা ভিক্ষুক হবে, হাতে বস্তা, কোনো গাছের ডাল। ভিক্ষুকই, অন্য কিছু না। আকাশের মেঘ আস্তে আস্তে চাঁদটাকে মুক্ত করতে থাকে। আস্তে আস্তে আলো বেশি হতে থাকে। চাঁদের আলোতে নদীর পাড় আলোকিত হয়ে যায়। তারা লক্ষ্য করেন অন্য দিক থেকে একটা নৌকা মাঝ বরাবর যাচ্ছে। তারা ডাক দেন ও ভাই এদিকে আসেন, আমাদের একটু পার করে দেন। সেই নৌকাটি মাথা ঘুরিয়ে পাড়ে আসতে থাকে। এটা দেখে তারা বেশ খুশি হয়। নৌকা যখন কাছে আসে তখন তারা দেখতে পান একটি লোক চাদর মুড়ি দিয়ে পুরো মাথাটাকে ঢেকে রেখেছে। নৌকাটি ঘাটে ফিরলে যে লোকটি বস্তা হাতে নিয়ে এসেছিল সেই বস্তা সহকারে নৌকায় উঠে যায়, আর তার দেখা দেখি অন্যরাও নৌকায় উঠে পড়ে। বলে রাখা ভালো, নদী প্রস্থে বড় হলেও সেই সময় পানি খুব কম ছিল। মাঝ নদীতে খুব বেশি হলে 2 মানুষের সমান পানি হবে। যখন নৌকা মাঝ নদীতে আসে তখন তারা বস্তার ভেতর থেকে খসখস আওয়াজ শুনতে পায়। তারা নৌকার পেছনে, মাঝি এক হাত সামনে বসেছিল। হঠাৎ তারা লক্ষ্য করে মাঝি কিছু একটা বস্তা থেকে বের করে খাচ্ছে। মুকুল মিয়া বলতে থাকেন আরে ভাই কি করছেন, পড়ে যাবেন তো, আগে পার করে দিন। তাদের কথা শুনে মাঝিরা ঘুরে তাকায় এবং তারা দেখতে পায় যে দৃশ্য, সেই দৃশ্য বর্ণনাতীত ভয়ঙ্কর দৃশ্য। চেহারা ঠিক মানুষের মতো ছিল না, যা হয় আর কি। এরপর তারা ভয় পেয়ে পানিতে লাফ দেয়। পানি কোমর পর্যন্ত ছিল। তারা প্রাণপণ দৌড়তে থাকে পাড়ের দিকে, আর পেছন থেকে অট্টহাসি শুনতে পায়। মুকুল মিয়া আর বাবুই সরকার পাড়ে ফিরে আসেন। তারা পেছন ফিরে তাকান, দেখেন নৌকাটি নেই। মুকুল মিয়া বলেন জানি না আজ কার পাল্লায় পড়বো আবার। কিছুক্ষণ হাঁটার পর বাবুই সরকার বলেন আমার পেটে খুব মোচড় দিচ্ছে, আমি এখন একটু ওয়াশরুমে যেতে চাই। মুকুল মিয়া রাজি হয় না এই কথায়। মুকুল মিয়া বলে যা করার বাড়িতে গিয়ে করতে হবে। কিন্তু বাবুই সরকার হাঁটতেই পারছে না। বাধ্য হয়েই মুকুল মিয়াকে রাজি হতে হয় এবং মুকুল মিয়া খেয়াল করেন যে বাবুই সরকার খুব দ্রুতই তার প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে তিনি বেরিয়ে এসেছেন এবং বের হয়ে এসে তিনি খুব দ্রুত হাঁটতে শুরু করেছেন। বাবুই সরকার কোনো কথা না বলে হনহন করে হেঁটেই চলেছেন। এত তাড়াতাড়ি তিনি ফিরে এলেন কিভাবে? তিনি হঠাৎ বুঝতে পারেন, দেখতে পান বাবুই সরকার ভেবে যার সাথে তিনি এসেছেন তার মুখ সেই নৌকার মাঝিদের মতো। তিনি ভয়ে দৌড়াতে শুরু করেন। অদূরে একটি ঘর দেখতে পান। ঘরের ভেতরটা অনেকটাই অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না। তিনি ঘরে ঢুকে কাউকে না পেয়ে দরজা লাগিয়ে দেন। এরপরে তিনি দরজায় কড়াঘাতের শব্দ শুনতে পান, কিন্তু কোনোভাবেই খোলেন না। এক পর্যায়ে তিনি অতিরিক্ত ভয় পেয়ে সেখানেই চেতনা হারান এবং যখন জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে আবিষ্কার করেন তার বাড়িতে এবং তার স্ত্রী জানান যে গত রাতে বাবুই সরকারের ছিন্ন ভিন্ন লাশ পাওয়া গিয়েছে। যাই হোক, এরপরে অনেক বছর কেটে যায়। তিনি তার সন্তানকে নিয়ে বাবুই সরকারের বাড়িতেই থাকেন।
25-26 বছর হয়ে গেছে। বাতেন সরকার অর্থাৎ বাবু সরকারের ছেলে, তার বয়স তখন 29-30 হবে। বাতেন সরকার বিয়ে করেন, তার পরিবারে 3টি ছেলে সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম সন্তানের বয়স 8 বছর, দ্বিতীয় সন্তানের বয়স 6, তৃতীয় সন্তানের বয়স 3 বছর। আর বাতেন সরকারের স্ত্রী যিনি ছিলেন তার নাম আসমা বেগম। এনার বাড়ি 14 থেকে 15 কিলোমিটার দূরে। তো বাবু সরকার মারা যাবার পর তার স্ত্রী যিনি ছিলেন উনি একজন মহিলা মানুষ হয়ে এতগুলো জমি একা চাষবাস করতে পারতেন না, তাই তিনি কিছু জমি বন্ধক রেখেছিলেন, কিছু জমি নামমাত্র মূল্যে বিক্রি করে দিয়েছিলেন। এদিকে বাতেন সরকারের ছিল জুয়ার অভ্যাস, মাঝে মাঝে তিনি হারতেন এবং এইভাবে জমি জমাও তিনি অনেক খুইয়েছেন। তো একদিন সকালবেলা বাতেন সরকার খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন তার ঘরে। হঠাৎ এক ছেলে এসে বাতেন সরকারকে ডাকতে থাকেন। বাতেন সরকার ঘর থেকে বের হয়ে দেখেন ওই যে লোকগুলোর কাছে তিনি জমি বিক্রি করেছিলেন জুয়ার বোর্ডে হেরে, তার 2টি ছেলে এসছে। একটি ছেলে বলতে থাকেন, আব্বা আপনাকে নদীর পাড়ে জমির কাছে এখনই ডাকছেন। তো বাতেন সরকার জিজ্ঞেস করেন, কেন, কি হয়েছে? ছেলেটি বলল, অত কিছু জানি না, আব্বা আপনাকে এখনই ডাকলো। বাতেন সরকার বললেন, তোমরা যাও, আমি আসছি। এই বাতেন সরকারের সাথে তার বাড়ির পাশে একজন ব্যক্তি ছিলেন, তার নাম সাত্তার আলী। তার সাথে আবার এই বাতেন সরকারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি যাবার সময় সাত্তার সাহেবকে সঙ্গে নিলেন। এদিকে নদীর পাড়ে এসে তিনি দেখেন যে অনেক মানুষের ভিড়, এবং সেই ভিড়ের মধ্য থেকেই যার কাছে জমি বিক্রি করেছিলেন তিনি এগিয়ে এসে বলেন, কি বাতেন মিয়া, এই ছেলে কি বলছে? একটা ছেলের দিকে ইশারা করেন তিনি। ছেলেটি বলে, এই জমি আমাদের, আমি এখানে জমিতে চাষের জন্য সীমানা দিতে এসেছিলাম, যেটুকু চাষ করব সেটুকু সীমানা। চাষ করবেন মানে? জমি কি আপনার নাকি? হ্যাঁ, এটা আমার বাবার জমি। এটা আপনার বাবার জমি মানে? এটা আমার বাবার জমি। এই নিয়ে গন্ডগোল বাঁধে। বাতেন সরকার যার কাছে জমি বিক্রি করেছিলেন তাকে বলেন, কোথা থেকে কোন এক ছেলে এসে বলল এই জমি তার, আর আপনি আমাকে সেই জমি ডেকে নিয়ে আসলেন? তো এরকম অনেক কথাবার্তা হচ্ছে। এই জমির পাশে আর একটা জমি ছিল, তাদের মধ্যে কিছু জমি বাতেন সরকারেরও ছিল, তাই তিনি সাত্তার আলীকে সঙ্গে নিয়ে জমিতে মাপ দিতে থাকলেন কতটুকু ফসল ফলাবেন এই নিয়ে। প্রায় দুপুর নাগাদ ওই ছেলে একটি লোককে সঙ্গে নিয়ে নদীর পাড়ে আবারও আসলো। ওইখানে তখনও বাতেন সরকার, সাত্তার আলী আর যার কাছে জমি বিক্রি করেছিলেন তিনিও ছিলেন। ছেলেটি একজন বৃদ্ধকে নিয়ে এগিয়ে আসছেন, বয়স 60-65 হবে। কিছুক্ষণের ভেতরে চলেও আসেন তারা। কাছে আসতেই দেখা গেল বৃদ্ধ লোকটি আর কেউ নয়, জয়নাল কবিরাজ। কি ভাবছেন? ঘটনা এখানেই শেষ? এটা ঘটনার ভূমিকা মাত্র। এই বলে তিনি তার প্রথম পর্ব শেষ করেছেন।